আজকে আমরা শুনব প্রথম এপিসোড, প্রথম ঘটনাটি বিলপাড়ের কবিরাজ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতারা, আশা করি ভালো আছেন। তারপরে তিনি লিখেছেন যে দয়া করে আমার নাম ঠিকানা বলবেন না। তারপরে তিনি বলে দিয়েছেন যে কোনটা কোনটা বলা যাবে, কোনটা কোনটা বলা যাবে না। যাই হোক, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বলতে পারছি না। তারপরে তিনি লিখছেন ঘটনাটি অনেক বড়, তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি বলছেন আমার ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই রাসেল ভাই পড়ে শোনাবেন। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমি আমার খালাতো ভাইয়ের মতো করেই বলছি। বলছে হাসান। বাংলা একটা বাক্য আছে, সঙ্গদোষে সর্বনাশ। আমারও ঠিক তাই হয়েছে। আমার নাম হাসান, ছদ্মনাম। এখানে আমি সবই ছদ্মনাম ব্যবহার করছি। আমি আমার পরিবার ও নিজের একটু বর্ণনা দিয়ে নিই, যা পরে আপনারা সবাই বুঝতে পারবেন কেন আমি আমার পরিবার এবং আমার বর্ণনা দিয়েছিলাম। আমি খুব সাধারণ ঘরের একটি ছেলে। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি। আমরা দিন আনি দিন খাই। আমরা 3 ভাই বোন, আমার 2 বোন আর আমি। আমার বাবা আমাদের 3 ভাই বোনের লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেত। পরিবারে আমি হচ্ছি বড় ছেলে। আমার সবেমাত্র এসএসসি এক্সাম দেয়া হয়েছে, পলিটেকনিকে ভর্তি হয়েছি। আমি ভাবছিলাম একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। এখন আমি কিছু টিউশনি করব এবং আমি আমার বাবার পাশে দাঁড়াবো। কিছুটা হলেও বাবার উপকার হবে। সাল 2021। আমার বাড়ি থেকে আমার কলেজটি মোটামুটি ভালোই দূরে ছিল। আমার গ্রাম থেকে আমি আর আমার এক ফ্রেন্ড সজীব শুধু ওই কলেজে পড়তাম, আর অন্যরা সবাই অন্য কলেজে চলে গিয়েছিল। কলেজটি আমার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে আমার বাবা আমাকে পুরনো একটি সাইকেল কিনে দেন, যাতে আমার যাতায়াতের কোনো সমস্যা না হয়। প্রতিদিন আমি সেই সাইকেল চালিয়ে যেতাম। একদিন আমি সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিলাম, তখন দেখি আমার বন্ধু সজীব যাচ্ছে। আমি বললাম, কিরে সজীব, কোথায় যাচ্ছিস? কলেজে। ওঠ, সাইকেলে ওঠ, একসাথে যাই দুজন। সজীব আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তখন সজীব বলল, হাসান, তুই আর আমি তো একই ক্লাসে পড়ি, একই সাবজেক্ট নিয়ে পড়ছি, আর আমরা একই গ্রামে থাকি। তার একটা কাজ করলে হয় না? আমি বললাম, কি কাজ? সজীব বলল, কাল থেকে তুই আর আমি একসঙ্গে সাইকেলে করে কলেজে যাব। আমি বললাম, তাহলে তো ভালোই হয়, পড়াশোনা নিয়ে কথা বলা যাবে আর দুজন গল্প করতে করতে যাওয়া আসা করা যাবে। সজীব বলল, এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন সজীব আমাকে বলল, হাসান, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বললাম, বল, কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কি হয়েছে? হাসান, আমি না রিয়াকে অনেক পছন্দ করি। আমি বললাম, রিয়া? কোন রিয়া? ওই যে আরিফ ভাইয়ের বোন রিয়া। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সজীবকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। সজীব আমার কোনো কথাই শোনেনি। এখানে আরো একটা কথা বলে নেওয়া ভালো, রিয়াদের পরিবার খুব একটা ভালো পরিবার ছিল না। রিয়াদের পরিবারকে আমার থেকে ভালো আর কে জানবে, কারণ রিয়া ছিল আমার খুব নিকট আত্মীয়। না, এটা নয়, থাক। আমি সজীবকে এইটাও বললাম, দেখ সজীব, রিয়ার তো বয়ফ্রেন্ড আছে, আর এটা তুইও জানিস। সজীব আমার কোনো কথার দাম দিল না। যাই হোক, অনেক বোঝানোর পরেও সজীব বুঝল না। তখন আমি বললাম, তোর মন যা চায় তাই কর। এইভাবেই কেটে গেল প্রায় 1 মাস। ঘটনার মূল শুরু এখান থেকেই। সাল 2022-এর শুরুর দিক, কনকনে শীত। সেদিন ক্লাস ও কোচিং শেষ করে আমি আর সজীব বাড়ির দিকে ফিরছি। তখন মাগরিবের আজান পড়বে ভাব। সাদা কুয়াশায় ঢাকা সারা গ্রাম। আমি আর সজীব শুধু সাইকেল চালিয়ে যাচ্ছি। এতটুকু কুয়াশা আর শীত ছিল যে রাস্তায় আমি আর সজীব ছাড়া কাউকেই দেখতে পাইনি। আমরা আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলাম। তখনই সজীব আমাকে বলল, হাসান, সাইকেল থামা। আমি সাইকেল থেকে নেমে বললাম, কি হয়েছে? আরেকটি কথা, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গার একটু বর্ণনা দেই। এই জায়গার নাম 3 রাস্তার মোড়। 3টি রাস্তা 3 দিক থেকে চলে এসে এই জায়গায় মিশে গিয়েছে।
একটা গেছে আমাদের গ্রামের দিকে, আর একটা গেছে আমাদের শহরের দিকে, আর একটা গিয়েছে চাষের জমি এবং অনেক দূরে আরেকটি গ্রামের দিকে। গ্রামের নাম বিলপাড়া গ্রাম। যাই হোক, সজীব আমাকে বলল, সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো জগতে প্রবেশ করছি। চারপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক। যাই হোক, সজীব আমাকে বলল, সাইকেলটা তুই আমাকে দে, তুই পেছনে বস আজ। আমি কিছু না বলে পেছনে বসলাম। সাইকেল নিয়ে সজীব আমাকে নিয়ে ছুটে চলল সেই চাষের জমির দিকে। আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো একটা জগতে প্রবেশ করছি। চারপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক, আর কনকনে শীতের মধ্যে যেন অন্য একটি জগতের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আমি বুঝতে পারছিলাম না সজীব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা একটি গ্রামে প্রবেশ করলাম। আমি সজীবকে জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় আসলাম? সজীব আমাকে বলল, বিলপাড়া গ্রামে এসেছি। বিলপাড়া গ্রামে তোর কি কাজ? দেখতেই পাবি। সজীব সাইকেল নিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সজীব আমাকে বলল, সাইকেল থেকে নাম, আমরা ওই বাড়িতে যাব। আমরা সাইকেল রেখে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরটি দেখে আমার গা শিউরে উঠল। একে তো কুয়াশায় ঢাকা পুরো গ্রাম, তার মধ্যে কনকনে শীত, আর তার মাঝখান দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়েছে জমিতে, যা এক ধরনের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। বাড়ির ভেতরটি ছিল এই রকম যে বাড়ির উঠোনে বিশাল একটা তেঁতুল গাছ আর 3টি ছোট বড় ঘর। চাঁদের আলো আর মোবাইলের আলোতে আমি যা দেখতে পাই তা হল, তেঁতুল গাছটি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কারণ এই গাছটি আর 4টি গাছের মতো স্বাভাবিক নয়। তেঁতুল গাছটির গোড়ায় অনেক রকমের খাবার, গাছটিকে সাদা, কালো, লাল ইত্যাদি সুতা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। অবাক করা বিষয় হল, গাছটি দেখে আমার মনে হল গাছটিকে প্রতিদিন পুজো করা হয়। যাই হোক, আমি আর সজীব বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি একটি ঘরে আলো জ্বলছে। আমি আর সজীব সেই ঘরের সামনে যাই এবং তখনই সজীব বলে ওঠে, কাদের কাকা আছেন ঘরে? তখনই একজন বৃদ্ধ মহিলা এসে বলে, কে তোমরা, কেন এসেছ? আমার বন্ধু সজীব বলল, কাকি, কাকাকে গিয়ে বলেন সজীব নামে একজন এসেছে, আমি কাকার সাথে মোবাইলে কথা বলে এসেছি। তখন বৃদ্ধ মহিলাটি বলল, তোমরা একটু অপেক্ষা করো। 2 মিনিট পর বৃদ্ধ মহিলাটি 2 গ্লাস পানি নিয়ে আসলো আমাদের কাছে আর বলল, নাও, এই 2 গ্লাস পানি খেয়ে নাও। আর একটা কথা, পানি খাবার সময় বিসমিল্লাহ বলা লাগবে না, আর বাম হাতে নিয়ে খেও। এই কথাটি শুনে আমার কিছুটা রাগ হলো। আমি পুরোপুরি ইমানদার নই, তাই বলে কিছু খাবার আগে বিসমিল্লাহ বলবো না এবং বাঁ হাত দিয়ে খাবো, এটা হয় নাকি? আমি সেই বৃদ্ধ মহিলার কথা না শুনে নিচে বসে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে পানিটি পান করি। আমার বন্ধু সজীব কিন্তু তা করেনি। আমি আমার গ্লাসটি যখন বৃদ্ধ মহিলাকে দিচ্ছিলাম, দেখি সেই মহিলাটি আমার দিকে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধ মহিলাটি আমাদের দুজনের দিকে লক্ষ্য করে বলল, তোমরা বাইরে দাঁড়াও, আমি আসছি। এবার তিনি একটি বালতিতে করে পানি নিয়ে এসে আমাদের দুজনকে বললেন, এই পানি দিয়ে পা ধুয়ে বাম পা দিয়ে ঘরে প্রবেশ করো। এবারও আমি তার কথার কোনো দাম না দিয়ে পা ধুয়ে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করি। আমি কিছুটা অবাক হয়ে যাই, কারণ ঘরটিতে তেমন কোনো আসবাবপত্র ছিল না, শুধু একটি খাট ছাড়া। আরেকটা অবাক করা বিষয় হল, পুরো ঘরটি লাল কাপড় দিয়ে মোড়ানো। যাই হোক, খাটের ওপর বসেছিলেন একজন বৃদ্ধ। আমি সেই বৃদ্ধ পুরুষটিকে দেখে সালাম দেই। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমি সালাম দেওয়ার পর কেমন যেন একটা উত্তর দিল সেই বৃদ্ধ, যেটা আমি কখনোই শুনিনি। আমার কাছে খুব অদ্ভুত মনে হলো। যাই হোক, একটু পর সেই বৃদ্ধা মহিলাটি চেয়ার এনে আমাদেরকে বলল বসার জন্য। আমরা বসি। তখন সেই বৃদ্ধ পুরুষটি সজীবকে বলল, যা বলেছিলাম তা এনেছিস? সজীব তার পকেট থেকে একটি চিরকুট বের করে দিল বৃদ্ধকে। বৃদ্ধ কিছুক্ষণ সেই চিরকুটটি দেখল। তারপর বৃদ্ধটি বিছানা থেকে নেমে ঘরের এক কোনায় লাল কাপড় মোড়ানো একটা মাটির কলস থেকে 1 বোতল পানি নিয়ে আসলেন, আর চিরকুটটি দেখে কি যেন বিড়বিড় করে পানিতে ফুঁ দিতে লাগলেন। কিছুক্ষণ পর বৃদ্ধটি সজীবকে লক্ষ্য করে বলল, আমার হাদিয়া এনেছিস? সজীব বলল, হ্যাঁ এনেছি।
সজীব 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিল সেই বৃদ্ধের দিকে। বৃদ্ধটি টাকাটি নিয়ে সেই পানির বোতলটি সজীবকে দিল। সজীব পানির বোতলটি পেয়ে খুব খুশি হল, যেন সে আনন্দে আত্মহারা। সেই বৃদ্ধটি সজীবকে বলল, আর শোন, সূর্য ডোবার পর যে কোনো সময় বাড়ির চারপাশে এই পানি ছিটিয়ে দিয়ে আসবি। সজীব হাসতে হাসতে বলল, তাহলে কি কাজ হয়ে যাবে? বৃদ্ধ পুরুষটি বলল, না, সবে 50% হবে, আরো 50% বাকি। তখন সজীবের হাসি মুখটি কেমন যেন কালো আঁধার হয়ে গেল। সেই বৃদ্ধটি সজীবকে বলল, আগে প্রথম কাজটি শেষ কর, পরে বাকিটা। প্রথম কাজ শেষ হওয়ার 1 সপ্তাহ পর 3টি জিনিস নিয়ে আমার সাথে দেখা করবি। সজীব বলল, কি 3টি জিনিস? বৃদ্ধ বলল, তার ব্যবহার করা কাপড়ের টুকরো, তার 2-1টি চুল, আর সে খেয়েছে এমন কোনো খাবারের একটি টুকরো। যা করার 1 সপ্তাহের মধ্যেই করতে হবে, আর এই সপ্তাহের মধ্যে যদি না হয় তাহলে আর কখনো হবে না। সজীব বৃদ্ধ লোকটিকে লক্ষ্য করে বলল, যেভাবেই হোক আমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু নিয়ে আসব। তখন লোকটি বলল, আনতে পারলে ভালো। তোর এই বন্ধুটি অনেক চালাক চতুর, এত চালাক চতুর হওয়া ভালো না। এই বলে বৃদ্ধ লোকটি আমাদেরকে চলে যেতে বলল, আর বলল বাম পা দিয়ে বের হতে। সজীব বৃদ্ধ লোকটির কথা মেনে চলল, কিন্তু আমি মানতে পারিনি। আমি আর সজীব সাইকেল নিয়ে চললাম বাড়ির দিকে। আমার মনে তখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। কৌতূহল বশত আমি সজীবকে কিছু প্রশ্ন করলাম, কি সজীব, এই বৃদ্ধ কি কোনো কবিরাজ বা ওঝা? আর সবকিছুতে এই বাম হাত বাম পা এসব ব্যবহার করার কথা বলছে কেন? এ কেমন মানুষ রে ভাই? আর এই বৃদ্ধের সাথে তোর কি কাজ? সজীব একটু হাসি দিয়ে আমাকে বলল, বন্ধু একটু থাম, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমি তোকে সব বলবো। আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। শোন, আমার পরিবারের বিপদ, তাই বাবা আমাকে এখানে পাঠিয়েছেন। এই কথা তুই কাউকে বলবি না, কি তোর বাবাকে কি তোর মাকেও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৃদ্ধ লোকটি যে তোর কাছে চুল, কাপড়, খাবারের টুকরো চাইল, এগুলো কি জন্য? সজীব তোতলাতে তোতলাতে বলল, এইগুলো এমনি, আমি এত কিছু জানি না। আমি আর সজীবকে আর কিছু বলিনি। তখনও আমার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। যাই হোক, আমাদের বাড়ির সামনে আমরা চলে এসেছি। সজীব আমাকে সাইকেল দিয়ে আমাকে বলল, বন্ধু কাউকে কিছু বলিস না। আমি বললাম, আরে সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। সেই বলে সজীব তার বাড়ির দিকে চলে গেল, আর আমি আমার বাড়ির দিকে চলে আসলাম। এভাবেই কেটে গেল প্রায় 6 থেকে 7 দিন। সেদিন ছিল শনিবার। আমি আর সজীব ক্লাসের কোচিং শেষ করে বাড়ি ফিরছিলাম। সজীব বলল, হাসান আজকে একটু বিলপাড়া যাওয়া লাগবে। আমি বললাম, আমি যাব না। সজীব নাছোড়বান্দা, আমাকে না নিয়ে সে যাবে না, অনেক কাকুতি মিনতি করল। তারপর আমি রাজি হই সেখানে যাবার জন্য, কিন্তু আমি সজীবকে একটা শর্ত দিই যে আমি বাড়ির ভেতরে প্রবেশ করব না। সজীব বলল, আচ্ছা ঠিক আছে। সজীব আর আমি সাইকেল নিয়ে ছুটলাম সেই বিলপাড়া গ্রামের উদ্দেশ্যে। চারপাশে শুধু চাষের জমি আর চাষের জমি। চাষের জমির মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের সাইকেলটি। অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা গিয়ে পৌঁছালাম বিলপাড়া গ্রামের ওই বাড়িতে। বাড়ির সামনে আসার পর আমি সজীবকে বললাম, তুই বাড়ির ভেতরে যা, আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। সজীব বলল, আচ্ছা ঠিক আছে, বলে বাড়ির ভেতরে প্রবেশ করল। সজীব বাড়ির ভেতরে প্রবেশ করার পর আমি ভালো করে চারদিকটা দেখছিলাম। শ্রোতারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আধুনিক যুগেও এই বাড়িটিতে কোনো আধুনিকতার বিন্দু মাত্র ছোঁয়া নেই, যেমন বিদ্যুৎ, টেলিভিশন ইত্যাদি। আরো অবাক করা বিষয় হল, ছোট বড় ঘর আছে 3টি, তবে আমার চোখে মানুষ পড়েছে মাত্র 2 জন। বৃদ্ধ ও বৃদ্ধা ছাড়া আমি কাউকে এখানে থাকতে দেখিনি। আর এই বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না। এই বাড়িটি গ্রামের সর্বশেষ বাড়ি, তারপর শুধু বিল আর বিল। আমি বিলের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম, কি করে এখানে 2 জন মানুষ, তা আবার বৃদ্ধ বৃদ্ধা, থাকতে পারেন। আমার মনে মনে অনেক খারাপ লাগছিল। তখনই হঠাৎ করে আমার কাঁধে কেউ যেন হাত রাখলো। আমি কিছুটা চমকে যাই, পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধু সজীব। সজীব আমাকে বলল, চল, তোকে ভেতরে ডাকছে। আমি বললাম, আমি ভেতরে যাব না, তোকে আগেই বলেছি, আর ওদের নিয়ম কানুন আমার ভালো লাগে না। তখন সজীব আমাকে বলল, বন্ধু আমরা তো এখানে আসবো না, আজকেই শেষ। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার আর আমার পরিবারের জন্য আরেকটু কষ্ট কর।
আমি আর না করতে পারলাম না। আমি সজীবের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করি। প্রথম দিন আমি আর সজীব যেই ঘরে গিয়েছিলাম, আজকে আর আমাদেরকে সেই ঘরে নেয়নি। বৃদ্ধ মহিলাটি সজীবকে আর আমাকে বলল, আমার সাথে চল। মহিলাটি আমাদেরকে নিয়ে তেঁতুল গাছের গোড়ায় বড় একটি ঘরে নিয়ে যায়। যেই না আমি আর সজীব ঘরের ভেতরে প্রবেশ করেছি, তখনই বৃদ্ধ মহিলাটি একটু রাগান্বিত হয়ে আমাকে বলল, দাঁড়া, এত তাড়া কিসের? তোদের আগে পানি পান করাই, তারপর পা ধুয়ে ঘরে প্রবেশ করবি। এবার আমি একটু রাগান্বিত হয়ে বললাম, আমি বিসমিল্লাহ না বলে কিছু খেতে পারবো না, আর বাম পা বা বাম হাতও ব্যবহার করতে পারবো না। তখন আমার বন্ধু সজীব আমাকে শান্ত হওয়ার জন্য বলল। যাই হোক, আমরা ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করে দেখি পুরো ঘর আগরবাতির ঘ্রাণে মোমো করছে, আর ঘরের চারপাশে হরেক রকমের মোমবাতি জ্বলছে। আর ঘরের এক পাশে একটি আসন করে চোখ বন্ধ করে বসে আছেন সেই বৃদ্ধ লোকটি আমাদের অস্তিত্ব বুঝতে পেরে সজীবকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোকে যে আনতে বলেছিলাম এনেছিস? উত্তরে সজীব বলল, হ্যাঁ, আনতে পেরেছি। তখন বৃদ্ধ লোকটি বলল, কই দে দে দেখি কি এনেছিস। সজীব বৃদ্ধ লোকটির দিকে লাল একটি কাপড়ের ব্যাগ এগিয়ে দেয়। তারপর বৃদ্ধ লোকটি ব্যাগ থেকে এক এক করে 3টি জিনিস বের করে, কিছু চুল, একটি ছোট কাপড়ের টুকরো, অর্ধেক খাওয়া একটি চিকেন ফ্রাই। আর এই 3টি জিনিস দেখে বৃদ্ধ লোকটি একটা চিৎকার দিয়ে উঠল, আরে, এই 3টি জিনিসকে একটি মাটির পাত্রে রাখতে বলেছে কে? শোন, আমি একটা কাজ শেষ করে আসছি, আর একটা কথা, ঘরের বাইরে যাই হয়ে যাক না কেন, তোরা কেউ ঘর থেকে বের হবি না। এই বলে বৃদ্ধ মহিলাটি ও বৃদ্ধ পুরুষটি সজীবের দেয়া জিনিসগুলো নিয়ে বাইরে চলে যায়, আর ঘরের দরজাটি ভালো করে বন্ধ করে দিয়ে যায়। ও, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। বৃদ্ধ লোকটি সজীবকে বলেছে, আমি তোকে পানি পড়া দেওয়ার একদিন পর তুই পানি ছিটিয়ে দিয়েছিলি, তাই না? সজীব বলল, হ্যাঁ। তখন বৃদ্ধ লোকটি চিৎকার করে বলল, আমার প্রভু ওজিরের কাছে আর কোনো কিছুই অসম্ভব না। ওজিরের দয়ায় তোর একটি কাজ হয়েছে, আশা করছি এটাও হয়ে যাবে। যাই হোক, তারা দুইজন চলে যাওয়ার পর আমি সজীবকে জিজ্ঞাসা করলাম, কিরে সজীব, কি হচ্ছে এসব? আর কি সব কুফরি কথাবার্তা বলছে? সজীব আমার কথার কোনো উত্তর দিল না। আর তখনই হঠাৎ বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। আমি আর সজীব কিছুটা ভয় পেয়ে যাই। আমি সজীবকে বলতে লাগলাম, কিরে, এই শীতের দিনে আবার ঝড় শুরু হলো কিসে? তখন আমি দেখি সজীব ভয় পেয়ে ভীতুর মতো একটি চেয়ারে বসে আছে। আমি বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করি, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। বাইরে এতটাই ঝড় হচ্ছিল যে মনে হচ্ছে এক নিমিষেই সব শেষ করে দেবে। তখনই বাতাসের তীব্র গতিতে দরজাটি খুলে যায়, আর তারপর দেখি ঘরের বাইরে তেঁতুল গাছটি যেন এখনই ভেঙে পড়বে। আর সেই তেঁতুল গাছটির গোড়ায় বসে বৃদ্ধ পুরুষ ও মহিলাটি কোন একটি অবয়বকে পুজো করছে, আর তাদের পুজোকে লক্ষ্য করে বেশ কিছু কালো অবয়ব তাদের চারপাশে ঘোরাঘুরি করছে। এই দেখে আমি ভয়ে সজীবের কাছে যাই, আর রাগান্বিত হয়ে বলি, তুই এই কোথায় নিয়ে আসলি আমাকে? সজীব ভয়ে কিছু বলতে পারছিল না। এভাবে ঝড় চলল 15 থেকে 20 মিনিটের মতো। কিছুক্ষণ পর আমাদের মনে হলো ঝড় থেমে গেছে। তার কিছুক্ষণ পর আমরা দেখি আমাদের দরজাটি খুলেছে। ঘরে প্রবেশ করলো সেই বৃদ্ধ আর বৃদ্ধা। তারা আমাদের দুজনকে দেখে বলল, বিশেষ করে আমাকে লক্ষ্য করে বলল, কিরে, ভয় পেয়েছিস? এই বলে বৃদ্ধ লোকটি একটু হাসলো। বৃদ্ধ লোকটি হাসতে হাসতে তার আসনে গিয়ে বসলো আর বলল, সজীব, তোর কাজ হয়ে গেছে। তারপর সেই বৃদ্ধ লোকটি সজীবের দিকে 2টি তাবিজ এগিয়ে দিয়ে বলল, শোন, এই তাবিজগুলো পড়ার নিয়ম, প্রথমে তোকে কাপড় চোপড় সবকিছু ছেড়ে 2টি তাবিজ 2 জায়গায় পড়তে হবে, একটি বাম হাতে আর একটি তোর কোমরে। আর দ্বিতীয় নিয়ম হলো, সে রাতে কোনো কাপড় চোপড় ইউজ করা যাবে না। কি পারবি? সজীব বলল, আমি সব করতে পারবো। আমি বললাম, কিরে সজীব, তুই পাগল হয়ে গেলি নাকি? সজীব আমাকে ধমকের সুরে বলল, তুই চুপ থাক। সজীবের কাছে আমি এরকম ব্যবহার আশা করিনি। যাই হোক, আমি আর সজীব তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব, তখনই সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাম পা দিয়ে বের হ। আর শোন, তাবিজ 2টো বাঁধার আগে তেঁতুল গাছের গোড়া থেকে 2টি সুতো নিয়ে যা, একটি লাল আর একটি কালো। সজীব উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে।
এই বলে সজীব আর আমি ঘর থেকে বের হয়ে যেই না তেঁতুল গাছের গোড়ায় যাই, আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। দেখি গোড়ায় বেঁধে রাখা হয়েছে একটি মুরগি, একটি কোয়েল পাখি, একটি কবুতরের বাচ্চা ও একটি কুঁচে সাপ, আরো কিছু মুরগির মাথা, সিঁদুর ইত্যাদি। কি ভয়ানক দৃশ্য! এইসব দৃশ্য দেখে সজীবকে বললাম, কিরে, এসব তো কুফরি কালামের নমুনা। সজীব একটু মুচকি হেসে বলল, আরে না, কাদির কাকা অনেক ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তখনই ঘরের ভেতর থেকে সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, কিরে, নিতে পেরেছিস? সজীব বলল, জি পেরেছি। তারপর সেই বৃদ্ধ লোকটি বলল, এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা, অনেক রাত হয়েছে, আর আমার টাকার কথা ভুলিস না যেন। এই বলে বৃদ্ধ লোকটি থেমে যায়। আমি আর সজীব লাল সুতো, কালো সুতো আর তাবিজ নিয়ে রওনা হলাম। বাড়ি আসতে আসতে আমি সজীবকে অনেক প্রশ্ন করি, আর উত্তরে সজীব বলে পরিবারের অনেক বিপদ, তাই সে এমন কাজ করেছে। এই বিষয়টি পাঁচকান করতে চায় না সে। আমি সব শুনে আর কথা বাড়ালাম না, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে বাড়ি থেকে বারবার ফোন আসছে। যথারীতি আমরা বাড়ি চলে আসি। এভাবে কেটে গেল এক সপ্তাহ। একদিন আমি আর সজীব কলেজের মাঠে বসে আছি। হঠাৎ আমাদের সামনে আসলো রিয়া। সজীব রিয়াকে অনেক পছন্দ করে, কিন্তু রিয়া পছন্দ করত আরেকজন ছেলেকে, আর সজীবকে সে দেখতে পারত না। আমি সজীবের সাথে চলি বলে রিয়া মাঝে মাঝে আমাকে কথা শোনাত। যাই হোক, রিয়াকে দেখে সজীব তো অবাক। রিয়া মাঝে মাঝেই আমার কাছ থেকে কিছু নোটবুক নিত। আমি মনে করলাম হয়তো সে নোটবুকের জন্য এসেছে। আমি যেই না রিয়াকে জিজ্ঞেস করব রিয়া কিছু লাগবে, তখনই রিয়া বলল, সজীব, তোমার সাথে আমার কথা আছে, চলো আমার সাথে। সজীব আর রিয়া চলে যাচ্ছিল। তখন সজীব ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিল। আমি জানতাম যে সজীবের সাথে এটাই আমার শেষ দেখা, শেষ কথা, শেষ চলা। কি ভাবছেন, সজীব মারা গিয়েছে? না, সজীব মারা যায়নি। ওই দিনের পর থেকে সজীব আর আমার একসাথে কলেজে যাওয়া হয়নি, কথাও বলা হয়নি, সজীবের সাথে তেমন দেখাও হয়নি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম সঙ্গদোষে সর্বনাশ। এখন আমি যতটুকু বলবো তার অর্ধেক বলবো, আর অর্ধেক বলবে আমার খালাতো ভাই রাকিব। যাই হোক, এভাবে কেটে গেল প্রায় 1 মাস। সজীবের সাথে আমার কথা হয়নি, আমিও নিজে সজীবের সাথে কখনো দেখা করতে যাইনি। একদিন আমি কলেজের মাঠে বসে আছি আর ভাবছি, সজীব তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার বিপদে সে আসতো, আমি তার বিপদে যেতাম। আজ এমন কি হলো যে সজীব আমার সাথে আর কথা বলে না? তখনই আমার এক ক্লাসমেট আমাকে এসে বলল, হাসান, কিছু শুনেছিস? আমি বললাম, কি শুনবো, কি হয়েছে? তখন আমার ক্লাসমেট বলল, সজীবের সাথে রিয়ার তো ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমি একটু মুচকি এসে বললাম, মানুষের মন কখন যে কোন দিকে যায়। যাই হোক, আমি ক্লাস ও কোচিং শেষ করে বাড়ি ফিরছিলাম। যদি ভুল না করে থাকি, সেদিন ছিল শনিবার, 15/3/2022। আমি যখন আমাদের বাড়ির 3 রাস্তার মোড়ের খুব কাছাকাছি, তখনই দেখি কেউ একজন আমাকে ইশারা করে সাইকেল থামানোর জন্য বলছে। আমি 3 রাস্তার মোড়ে সাইকেলটা দাঁড় করাই, আর সেই বিলপাড়া গ্রামের বৃদ্ধ লোকটি, সেই লোকটিকে দেখে আমি সালাম দিই, কিন্তু তিনি আমার সালামের কোনো উত্তর না দিয়ে আমাকে বললেন, টাকা কোথায়? এই পর্যন্ত আমার টাকা কেউ মেরে দিতে পারেনি, তুইও পারবি না। তোর প্রতি আমার একটু মায়া হলো বলে আমি নিজেই তোর কাছে আসলাম, আর আমি কখনো কারো কাছ থেকে চেয়ে কোনো কিছু নেই না। টাকাগুলো দে, আমি চলে যাই। বৃদ্ধ লোকটির সব পাগলামি কথাবার্তা শুনে আমি কিছুটা রাগান্বিত হয়ে যাই আর বলি, কি আজে বাজে কথা বলছেন? আমি কেন আপনাকে টাকা দেব, আর আপনি আমাকে কেন এসব বলছেন? বৃদ্ধ লোকটি আমাকে বলল, আমি জানি না, আমার টাকা তোর কাছেই আছে, ভালো করে বলছি, টাকা দিয়ে দে। তখন আমি বললাম, আপনার কোনো প্রকারের টাকা পয়সা আমার কাছে নেই, সজীব কি আপনাকে টাকা দেয়নি? তখন বৃদ্ধ লোকটি রাগান্বিত হয়ে বলল, তোরা দুইজন আমার সাথে মজা করছিস, তাই না? এই বলেই বৃদ্ধ লোকটি আমার মাথার চুলের মুষ্টি ধরল, এত জোরে ধরল যে আমার মনে হচ্ছিল আমার মাথার সব চুল ছিঁড়ে চলে আসবে। আমি বৃদ্ধ লোকটিকে পাগল বলে ধাক্কা মারি। তিনি আমার থেকে কিছুটা দূরে সরে যান। সেই বৃদ্ধ লোকটি অন্য কোনো ভাষায় আমাকে কিছু একটা বলে চলে যান বিলপাড়ার দিকে। আমি আমার মাথায় হাত দিয়ে দেখি বেশ কিছু চুল ছিঁড়ে গিয়েছে। আমি তখনই সজীবের বাড়ির দিকে রওনা হলাম। আমি সজীবকে বাড়িতে পাইনি।
প্রিয় শ্রোতা ও রাসেল ভাই, আমি জানতাম যে আজকের পর আমার জীবন এখানেই থেমে যাবে। সংক্ষিপ্ত আকারে আমি আমার বর্ণনা দিই আমার সাথে কি হয়েছিল। আমি বাড়ি আসার পর অনেক অসুস্থ হয়ে পড়ি, এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমাকে 3 মাস হসপিটালের বেডে কাটাতে হয় এবং তারপর আমি সুস্থ হইনি। তারপর কি হয়েছিল তা বলবে আমার খালাতো ভাই রাকিব। হাসানকে 3 মাস হসপিটালে রাখার পরেও হাসান সুস্থ হচ্ছিল না, আর আমরা টাকা পয়সার দিক থেকেও দুর্বল হয়ে পড়ছিলাম। আশা করি আপনারা সবাই জানেন হাসানের বাবা ছোটখাটো কাজ করত। যাই হোক, হাসান সুস্থ হচ্ছিল বলে আমরা হাসানকে আমাদের বাড়িতে নিয়ে আসি, অর্থাৎ হাসানদের বাড়িতে। বাড়ি আনার পর শুরু হলো হাসানের আর এক সমস্যা। তা হলো হাসান অনেক পাগলামি করতে লাগলো, যেমন ফাঁসি নেয়া, নিজের হাত পা কেটে ফেলা, কাউকে দেখলে মারধর করা ইত্যাদি ইত্যাদি। তারপর হাসানের বাবা হাসানকে নিয়ে যায় মেন্টাল হসপিটালে। ডক্টর হাসানের ব্যবহার বা পরিস্থিতি দেখে বলল হাসানকে এখানে কিছুদিন রাখতে হবে, তার অবস্থা বেশি ভালো না। হাসানের বাবা হ্যাঁ বলে 2 চোখ মুছতে মুছতে হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমরা সবাই জানি ঘরে বড় ছেলের ওপর বাবা মার একটা আশা থাকে। হাসানের বাবা মারও তাই ছিল। যাই হোক, মানসিক হাসপাতালে 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে কেটে যায় 3 মাস, তাও হাসান সুস্থ হচ্ছিল না। হাসানের চিকিৎসা করতে গিয়ে হাসানের বাবা তাদের ভিটে বিক্রি করে দেয়, তবুও হাল ছাড়েনি। একসময় মানসিক হাসপাতাল থেকে হাসানকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ হাসানের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল। হাসান খাবার খেত না, আর একটি কষ্টদায়ক কথা হলো হাসান পঙ্গু হয়ে যায়। ডাক্তার বলেন হাসানের রক্তশূন্যতার কারণে হাত পায়ের রগ শুকিয়ে যাওয়ার কারণে সে পঙ্গু হয়ে গিয়েছে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, হাসানকে অনেক হুজুর কবিরাজও দেখানো হয়েছে, কেউ কিছু বলতে পারল না, হাসানের সমাধান দিতে পারল না। হাসানকে মানসিক হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়ার পর সে বিছানায় শুয়ে শুধুমাত্র মৃত্যুর দিন গুনছে। আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু পেরেছি তা করেছি, কিন্তু আমরা একটা সময় আর পারিনি। আমরা হাসানের আশা ছেড়ে দেই। তখনই আমরা আশার আলো দেখতে পাই। বাংলায় একটি কথা আছে, রাখে আল্লাহ মারেকে। হঠাৎ আমাদের গ্রামে বাংলাদেশের নাম করা এক হুজুর আসেন ওয়াজ মাহফিলে। গ্রামের অনেকেই বলাবলি করছিল এই হুজুর নাকি অনেক বড় মাপের আলেম, তিনি অনেক কিছুর সমাধান করতে পারেন। এই কথা শুনে আমি আর হাসানের বাবা চলে যাই সেই হুজুরের কাছে। হুজুরের মাহফিল শেষ হলে আমরা হুজুরের সাথে কথা বলি। হুজুর বলেন, আমি তো এখন যেতে পারবো না, আমার আরেক জায়গায় ওয়াজ মাহফিলে যেতে হবে। গ্রামের মানুষ ও আমাদের কাকুতি মিনতি দেখে হুজুর হাসানকে এক নজর দেখতে আসেন। হুজুর বাড়ির ভেতরে প্রবেশ করেই বললেন, এই বাড়িতে একটা আড্ডাখানা হয়ে গিয়েছে, কিভাবে আছেন এই বাড়িতে? এই বলে হুজুর হাসানের ঘরে প্রবেশ করে। হুজুর হাসানকে দেখেই আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠেন। বলেন, এই ছেলে এখনো জীবিত আছে কিভাবে তা আল্লাহই ভালো জানেন। হাসানের বাবা জিজ্ঞেস করেন, হুজুর কি হয়েছে আমার ছেলের? হুজুর যা বলেন তা শোনার জন্য হয়তো হাসানের বাবা মা কেউই প্রস্তুত ছিলেন না। হুজুর বলেন, তার উপর অনেক খারাপ ধরনের কালো জাদু করা হয়েছে। কালো জাদুর কিছু ভাগ আছে। হাসানের উপর করা হয়েছে খুব নিকৃষ্ট এবং নাপাকি জিনের সর্দার দ্বারা করানো কোনো জাদু। আমি এখানে ওর কোনো চিকিৎসা করতে পারবো না। হুজুর বলছেন হাসানকে শুক্রবার সকালে আমার মাদ্রাসায় নিয়ে আসবেন। হুজুরের কথা মতো আমরা শুক্রবার সকালে হুজুরের মাদ্রাসায় চলে যাই হাসানকে নিয়ে। হুজুর হাসানকে দেখে বললেন, সে বসতে পারবে না, তাই তাকে এখানে শুইয়ে দিন। তারপর হুজুর হাসানের চারপাশে একটা গোল বৃত্ত এঁকে দিলেন। তারপর ছোট বড় মোট 15 জন হুজুর নিয়ে শুরু হলো হাসানের রুকাইয়া। আমরা তখন বাইরে দাঁড়িয়েছিলাম। আমরা অনেক কিছুর আওয়াজ শুনতে পাই এবং অনেক কিছুর ধস্তাধস্তির শব্দ শুনতে পাই। যাই হোক, রুকাইয়া চলে প্রায় 1 ঘন্টা। কিছুক্ষণ পর হুজুর ঘর থেকে বেরিয়ে আসেন আর আমাদেরকে যা বলেন তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বলছেন, আমি তো আগেই বলেছিলাম হাসানকে কালো জাদু করা হয়েছে, আর হাসানের উপর যে কালো জাদু করা হয়েছে তা সাধারণ কেউ করতে পারবে না, কারণ এই জিনকে পেতে হলে মানুষ কুরবান করতে হয়। আর হাসানকে যেই কবিরাজ কালো জাদু করেছে সে তার 3 জন ছেলে মেয়েকে কুরবান করেছে সেই জিনকে পাওয়ার জন্য। আর এই জিনের আছে অলৌকিক অনেক ক্ষমতা, যা অন্য কোনো জিন কখনো করতে পারে না। অন্য জিনের সেই ক্ষমতা থাকে না। আর এই জিন হচ্ছে সর্দার জিন। আর জিনও বারবার ফিরে আসছিল, কারণ কবিরাজের জিনগুলো ছিল নাপাক এবং পোশাকবিহীন। আপনারা জানেন কি কেন হাসানকে কালো জাদু করা হয়েছে? হাসান আর হাসানের এক বন্ধু একটি মেয়ের ওপর কালো জাদু করার জন্য যে কবিরাজের কাছে গিয়েছিল, কবিরাজ কিছু টাকার জন্য
সেই কালো জাদুটি উল্টে হাসানের ওপর করে। হাসান আর তার বন্ধু কবিরাজকে বলেন, যদি আপনি জাদুর কাজ করে দেন, আমি সেই মেয়েকে পাই, তাহলে আপনাকে আমি সব টাকা, অর্থাৎ আমার সব টাকা দিয়ে দেব, এবং কাজ না হলে কোনো টাকা পয়সা আমি দেব না। কবিরাজের কালো জাদু কাজ করে, কিন্তু কবিরাজকে কোনো টাকা পয়সা দেয় না। কবিরাজ অনেক দিন হাসানের বন্ধুর কাছে গিয়েছিল, কিন্তু সে টাকা দেয়নি। আর সে বলে, আমি টাকা অনেক আগে হাসানকে দিয়েছি, আপনি তার কাছ থেকে নিয়ে নেন। তারপর থেকে কবিরাজ হাসানকে খুঁজতে থাকে, আর একদিন হাসানের সাথে দেখা হয়ে যায়। সেই কবিরাজ হাসানকে তার টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। হাসান তো কিছুই বুঝতে পারে না। সেইখান থেকেই হুজুরের ক্ষোভ, এবং তার থেকেই হাসানের প্রতি এই নিকৃষ্ট প্রতিশোধ, এবং হাসান পড়ে যায় বিপদে। হায় রে মানুষ! এই বলে হুজুর থামেন। ঘটনাটি অনেক বড় হয়ে গিয়েছে, তার জন্য আমাকে মাফ করবেন। আসলে স্বপ্ন অনেক ছোট হয়, কিন্তু বাস্তব অনেক বড়। হাসান এখন মোটামুটি সুস্থ, তবে সে আর কোনোদিন দাঁড়াতে পারবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি প্রথমে কেন বলেছিলাম সঙ্গ দোষে সর্বনাশ। সজীব ও রিয়ার কয়েক মাস হলো বিয়ে হয়েছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমি জানি সজীব আমার জীবন নষ্ট করে দিয়েছে। আবারও হাসান বলছেন এই কথাগুলো। আমি আল্লাহর কাছে তার বিচার চাই, আর আমার জন্য দোয়া করবেন। অনেকেই হয়তো বলবেন, সজীবের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেয়নি? আসলে তার পরিবার ছিল এলাকার মাথা, আর আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না। আরেকটা কথা বলে আমি শেষ করব, তা হলো, না জেনে না বুঝে কোনো বন্ধু বান্ধবের সাথে যোগ দেবেন না। সেই বৃদ্ধ কবিরাজের বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি, ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলে লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এইবার যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটি বলার সঙ্গে সঙ্গে, মানে নাম বলার সঙ্গে সঙ্গে যারা ভাবছেন অনেক তো হলো আর শুনবো না, তারা আবারও শুনতে শুরু করবেন। হ্যাঁ, এইবার একসাথে শুনবেন ফকির জিন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্রদ্ধেয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিয়াজ রাজ লিখছি রামগঞ্জ, লক্ষ্মীপুর জেলার কোন এক নিভৃত গ্রাম থেকে। যদিও বাস্তবিক অর্থে এখন অবস্থান করছি কক্সবাজারে। ব্যবসায়িক প্রয়োজনে কয়েক বছর ধরেই এখানে কর্মরত আছি। ঘটনার শুরুতেই আপনাকে জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। ফকির জিন ঘটনার প্রথম পর্বটি যে নিষ্ঠা ও আবেগের সাথে আপনি পাঠ করলেন ও শ্রোতাবর্গের সামনে উপস্থাপন করলেন, তা সবার হৃদয়ে অন্যরকম একটি আলোড়ন সৃষ্টি করেছে। আপনার কণ্ঠে এই ঘটনা অনেকটা নতুন মাত্রা পেয়েছে। মনে হয়েছিল এটি শুধুই একটি ঘটনা নয়, এটি সব লিসনারদের জীবন্ত অভিজ্ঞতা। প্রকৃতপক্ষে ঘটনার দ্বিতীয় পর্বটি সরাসরি স্টুডিওতে এসে স্বকণ্ঠে উপস্থাপন করার অভিপ্রায় আমার ছিল। এমনকি আপনার সাথে সশরীরে সাক্ষাৎ করে কিছু কথা বলার, কিছু ভাব বিনিময়ের ইচ্ছা দীর্ঘদিনের। কিন্তু সময় ও ব্যস্ততা মানুষকে কত কিছু থেকেই বঞ্চিত করে। ব্যবসার টানাপোড়েন, দূরত্বের বাধা, সব মিলিয়ে সেই ইচ্ছাটুকু অধরাই থেকে গেল। যাই হোক, ফিরে আসি ফকির জিন ঘটনায়। ঘটনাটি আমি লিখেছিলাম বহু পূর্বে। সময়ের ব্যবধানে লেখাটির কোথাও কোথাও শব্দচয়ন ও ব্যাকরণে অসঙ্গতি থেকে গেল। বাক্য গঠনের দুর্বলতা কিংবা বানানের অমিল আমি নিজেও তা অনুভব করি। তাই ইচ্ছা ছিল কাহিনীটিকে নতুনভাবে সম্পাদনা করে একটু ঝালিয়ে নিয়ে আপনাকে পাঠাবো। এদিকে আপনার কণ্ঠে প্রথম পর্ব প্রচারিত হওয়ার পর পাঠক সমাজ যেরকম আগ্রহ দেখিয়েছে, তাতে আর বিলম্ব করাকে যুক্তিসঙ্গত মনে হল না। মনে হল ঘটনার বিশুদ্ধ প্রকাশের অপেক্ষা থেকে পাঠকের প্রত্যাশা অধিক গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় পর্বটি দীর্ঘ, বিস্তারিত এবং রহস্যে ভরা। আমার ক্ষুদ্র প্রয়াস পাঠকদের মনে এক বিন্দু আলোড়ন তুলতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। ভুল ত্রুটি যদি থাকে তবে তা আমার সীমাবদ্ধতা। পাঠক সমাজ যদি তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করেন তবে নিজেকে ধন্য মনে করব। আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। এর আগে প্রথম পর্ব সংক্ষেপে আমি আবার শোনাতে চাই, যেন দ্বিতীয় পর্ব বুঝতে অনেকের সুবিধা হয়। পূর্বের ঘটনায় বলা হয়েছিল একজন বৃদ্ধ লোকের ব্যাপারে, যার শুরু হয় হাজীগঞ্জের মোড় থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে। বৃদ্ধ লোকটির চেহারা যেমন অসাধারণ, তেমনি তার আচরণও অদ্ভুত। প্রথমে মনে হয়েছিল সে শুধুই একজন ভিক্ষুক, কিন্তু সময়ের সাথে তার উপস্থিতি ভয়ানক রহস্যে মোড় নেয়। হাজীগঞ্জে দেখা হওয়া সেই বৃদ্ধ লোকটি অদ্ভুতভাবে বারবার রিয়াজের সামনে উপস্থিত হতে থাকে। একবার ব্রিজের পাশে, আবার ফেরির ওপর চায়ের দোকানে, এমনকি শরীয়তপুর ভেদরগঞ্জে যাওয়ার পথে একটি রাস্তায়। প্রতিবারই তিনি একই কণ্ঠে বলেন, বাবা, কিছু টাকা দিবি? এই বাক্যটি রিয়াজের মস্তিষ্কে গেঁথে যায়। ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ঘটে তখন, যখন রিয়াজ বুঝতে পারেন তিনি 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। যদিও তার নিজের মনে হয়েছে সময় কেটেছে মাত্র কয়েক ঘন্টা। মেসেঞ্জারে স্ত্রী আর পরিবারের মেসেজ দেখে সে চমকে ওঠে। সবাই মনে করেছে সে হারিয়ে গেছে, অথচ রিয়াজ মাত্রই ভেদরগঞ্জে গিয়েছিল এবং ফিরেও এসেছে। কিন্তু ফোনে তারিখ দেখা যায় 29 অক্টোবর থেকে 3 নভেম্বর পার হয়ে গেছে। এত সব অদ্ভুত ও ভয়ানক ঘটনার পরও রহস্যের সমাধান মেলে না। কে সেই বৃদ্ধ? বারবার সে কেন রিয়াজের সামনে আসে এবং 4 দিন সময় কোথায় পার হয়ে গেল? এখান থেকেই শুরু করছি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সৈকত কবিরাজ কিছুদিন পর আমায় দেখতে আসেন। হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে চলেও যান, কিন্তু আমি তেমন কোনো সুফল পাইনি। প্রতিনিয়ত সেই ঘ্রাণ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কেটে যায় 12 দিন। সেদিন রাতে আমি বিছানায় একা বসেছিলাম। ফ্যামিলির সবাই আমাকে নিয়ে চিন্তিত। বাবা মা আমাকে নিয়ে সারাদিন কান্না করে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। না করেছি কারো ক্ষতি, আর না করেছি সেই বৃদ্ধের সাথে কোনো বেয়াদবি। কোনো কিছু কোথাও ফেলে এসেছি কিনা ভেবে যাচ্ছিলাম। ভাবনার মাঝে দেখলাম আম্মু আমার রুমের দরজায় এসে বললেন, একজন কবিরাজ এসেছে রিয়াজ, তোকে ডাকছে, মসজিদের সামনে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে মা তাড়াহুড়া করে চলে যান। আমি কথাটা শুনে প্রায় কান্না করে দিয়েছিলাম। কতটা খুশি লেগেছে আমার তা প্রকাশ করার মতো না। এতদিনে বুঝি আল্লাহ কাউকে পাঠিয়েছেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যাই এবং স্যান্ডেল পায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। বাসায় দেখলাম কেউ নেই। সবাই কবিরাজের কথা শুনে মসজিদের সামনে চলে গিয়েছে ভেবে আমিও দৌড়ে যাই মসজিদের সামনে। রাত 11টার বেশি হবে। আমি মসজিদের সামনে গিয়ে দেখি আমার মা একা দাঁড়িয়ে আছেন, পুকুরের দিকে তাকিয়ে আছেন। আগের লেখায় আমি বলেছিলাম মসজিদের সামনে একটি পুকুর আছে। আমি মাকে কয়েকবার ডাক দিলাম, কবিরাজ কোথায় মা? আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? রাস্তেলার আব্বু কোথায়? আমার কথা শুনে মা কোনো উত্তর দেননি। একভাবে তিনি পুকুরের দিকে তাকিয়েছিলেন। আমি একটু এগিয়ে আম্মুর কাছাকাছি যেতে আম্মু আমার দিকে ঘুরে দাঁড়ান। জানি না কিভাবে প্রকাশ করব যে সেই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছিল। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। আমার মায়ের শাড়ি পরে সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সেখানে নির্জন মসজিদের সামনে একা। বৃদ্ধ লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এদিকে আমার শরীরে কোনো শক্তি নেই, না পারছি দৌড়াতে, না পারছি চিৎকার করতে। বৃদ্ধ লোকের চোখে কোনো এক মায়া, সেই মায়া আমাকে আটকে রেখেছে। আমার ভেতরে ভয়, কিন্তু শরীর যেন বৃদ্ধ লোকের ইশারায় চলছে। চোখাচোখি হবার মাঝেই হঠাৎ বৃদ্ধ লোকটা এক লাফে পুকুরে নেমে যায়। উনি পানিতে পড়ার 1 সেকেন্ড পরেই আমার কাঁধে কারো হাতের স্পর্শ পাই আমি।
হঠাৎ কারো ছোঁয়া পেয়ে হুট করে আমি পেছনে তাকাই। আমার এমন আচমকা মাথা ঘুরানো দেখে আম্মু আব্বু ভয় পেয়ে যান। আম্মুকে দেখে আমি শরীরে কিছুটা শক্তি পাই আর তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করি। পুরুষ মানুষ সহজে কান্না করে না, হয়তো অনেক ভয় পাওয়ার পর ঘাতে, নয়তো অনেক আঘাত। আমি দুটোই পেয়েছিলাম। এই বৃদ্ধ লোক যেন আমাকে মানসিক আঘাত দিচ্ছে এবং একইভাবে ভয়ও দিচ্ছে। আমার কান্নার মাঝে আব্বু জিজ্ঞেস করেন আমি কেন এখানে এসেছিলাম। আমি কিছুটা শান্ত হয়ে আব্বু আম্মুকে সব খুলে বলি। সেটি শুনে ওনারা বলেন, কি বলিস? তুই আমাদের রুমে দেখতে পাসনি? তুই তো আমাদের সামনে দিয়ে বের হয়েছিস। আমরা তোকে কয়েকবার বললাম কোথায় যাচ্ছিস, কিন্তু তুই কোনো উত্তর না দিয়ে দৌড়ে এদিকে এসেছিস। ওনাদের কথা শুনে বরাবরের মতো এবারও আমি চমকে যাই। এ আবার কি হয়ে গেছে? এতদিন বৃদ্ধ লোক স্বপ্নে আসতো, এখন সরাসরি দেখা দিচ্ছে। আবার আমার চোখকেও বশ করে নিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মা বাবাকে আমি দেখতে পাইনি, তাদের শব্দ শুনিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এইটাই চিরন্তন সত্য। একবার ভাবুন তো, এই সময়টায় আপনি থাকলে কি করতেন? আপনি পারতেন স্বাভাবিক হতে? পারতেন নিজেকে যে কোনো ভাবনায় সান্ত্বনা দিতে? যাই হোক, সেদিন মা বাবা না গেলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হয়তো বৃদ্ধ লোকটা আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলত, আর নয়তো অন্য কিছু। এদিকে এই অবধি অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে আমাদের। সবার মুখে একটাই কথা, পারবো না আমরা। ঘটনার ফাঁকে একটা বিষয় আপনাদের জানানো হয়নি আমার। আমি যে মসজিদের কথা উল্লেখ করেছি, এই মসজিদের ইমাম সাহেব নিজের ব্যক্তিগত একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমার সাথে এই ঘটনা হবার আগেই তিনি ছুটিতে গিয়েছিলেন। এদিকে অনেক কবিরাজ আমার চিকিৎসা করার ক্ষেত্রে না করে দিল। সেখানে এই ইমাম সাহেবের কথা আমাদের মাথাতেও ছিল না। যেহেতু যারা এসব কাজে অভ্যস্ত তারা না করে দিল, তাই ইমাম সাহেবের আশা আমাদের কারো মাঝেই ছিল না। সেদিন মসজিদের সামনে থেকে বাসায় আসার পরই আমি সেই অদ্ভুত ঘ্রাণ পেতে থাকি। এইটাও আমি আপনাদের কিভাবে বোঝাবো তা নিজেও বুঝতে পারছি না, তবে কিছুটা আইডিয়া দিতে পারি। কোনো পারফিউম যদি ঠিক আপনার নাকের কাছে এনে স্প্রে করা হয়, তখন সেই পারফিউমের ঘ্রাণ আপনার নাকে কতটা তীব্রভাবে প্রবেশ করবে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন। ঠিক তেমনি আমার সাথে হয়েছিল। ওই অদ্ভুত ঘ্রাণ যেন ভয়ানক কোনো পারফিউমের, এবং সেটি আমার নাকের কাছে এনেই বারবার স্প্রে করা হচ্ছে। ওই অদ্ভুত ঘ্রাণে বিরক্ত হয়ে আমি নাকে রুমাল দিয়ে বসে থাকি। তবুও যেন এই ঘ্রাণের তীব্রতা কোনোভাবে কমছিল না। তখনই অজানা কোনো শক্তি যেন আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছিল, ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আমারও এই ঘ্রাণ সহ্য হচ্ছিল না, আর তাই মায়ের কোলেই আমি মাথা রেখে শুয়ে পড়ি এবং অদ্ভুতভাবে মাথা ফেলার সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। প্রথমবারের মতো সেদিন রাতে আমি না দেখেছি কোনো স্বপ্ন এবং না পেয়েছি কোনো ভয়। ঘুমানোর পর চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমার মা পাশে বসেই ঝিমাচ্ছে ঘুমে। বাবা রুমে ছিল না। রুম থেকে ওঠার পর আমার পুরো শরীর আমি হালকা অনুভব করি। মনে হলো অনেক দিন পর আমি ঘুমিয়েছি, অনেক দিন পর শান্তির ঘুম হলো আমার। ওঠার পর আম্মুকে ডাক দেই। আম্মু চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলেন, কিরে উঠেছিস? মুখ ধুয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। কথাটা বলে আম্মু উঠেই যাবে, তখনই আমি আম্মুকে জিজ্ঞেস করি, কাল রাতে কি হয়েছিল মা? ঘুমানোর পর আমি কোনো বাজে স্বপ্ন দেখিনি। মনে হলো চোখ বন্ধ করেছি আর উঠেছি। ওই দিনের পর থেকেই প্রথম আমি শান্তিতে ঘুমিয়েছি। আমি কি ঠিক হয়ে গেলাম নাকি? আমার কথা শুনে আম্মু আমাকে বলেন, গতকাল রাতে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন এবং তোর গায়ে কিছু পানি পড়া ছিটিয়ে দেন। তুই ঘুমিয়েছিলি আর ঘুমের মাঝেই ভয়ঙ্কর স্বরে বলেছিলি, আজিজ, তোর খবর আছে। মসজিদের ইমামের নাম হচ্ছে আজিজ। তোর কথা শুনে ইমাম সাহেব রেগে যায় এবং দোয়া দুরুদ পড়ে তোকে ফু দেয় আর বলেছে তোর সাথে নাকি একটা বদ জিন আছে, সে তোকে মারতে চায়। অনেক শক্তিশালী জিন ওঠা। সকালে হুজুরের থেকে একটা তাবিজ এনে যেন তোর হাতে বেঁধে দেই, কিন্তু ভোরে তোর বাবা ফজরের নামাজ পড়তে গেলে জানতে পারে
ইমাম সাহেবের অবস্থা খারাপ। ওনার শরীরকেও আঘাত করে করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ওনার পেট, গলায় কেউ যেন নখ বসিয়ে রক্তাক্ত করেছে। নামাজ শেষে তোর আব্বু সহ সবাই ইমাম সাহেবকে চাটখিল হাসপাতালে নিয়ে যায়। তোর আব্বু আমাকে এই সব বলেই বের হয়েছেন, এখনো আসেননি। আমি সারা রাত তোকে কোলে নিয়ে বসেছিলাম। মায়ের মুখে সব কথা শুনে আমি কি ভাববো সেটাই মাথায় আসছিল না। এখন আমি মোটামুটি এটা আন্দাজ করতে পারি কেন কবিরাজরা আমাকে দেখতে আসে না। আমাকে যে বদ জিন আসর করেছে, অন্যান্য কবিরাজরা হয়তো এই শক্তিশালী জিনের ভয়ে না করে দিত। এদিকে ইমাম সাহেবের জন্য খারাপ লাগছিল, আর একদিকে নিজেকে নিয়েও ভয় হচ্ছিল। আমি কি কোনোদিনও জিনের থেকে রেহাই পাবো? আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? ভাবতে ভাবতে তখনই আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এইবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিনে একটা ব্যথা, হাত পা ভার হয়ে আসছে। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যায়, চারিদিক ঘুরাচ্ছে আমাকে। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে ডাক দিলাম। এরপর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতেই দেখি আমার চারপাশে অনেক মানুষ, মহল্লার মানুষ আমার রুমে যেন ভিড় জমিয়েছে আমাকে দেখার জন্য। আমার জ্ঞান ফেরার পর যখন আমি সবার দিকে তাকাই, এইটা বুঝতে বাকি রইল না যে সবাই আমাকে ভয় পাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করলে গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তবুও অনেকে কষ্ট করে কোনোভাবে আম্মুকে জিজ্ঞেস করি, মা, আমার কি হয়েছে? আমার কথা শুনে দেখলাম একটা মহিলা বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, শয়তানক শরীর ছেড়ে দিয়েছে, সবাই বের হয়ে যান, রিয়াজকে কিছুদিন একা থাকতে দেন। মহিলার কথা শুনে আমি ধারণা করতে পারলাম এতক্ষণ আমাকে জিন আসর করেছিল। আমি আমার শরীরে অনেক ব্যথা অনুভব করছি, হাত পা নাড়াতে পারছি না। কোন রকমে আবার আম্মুকে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছিল আমার? এদিকে সবাই রুম থেকে বের হয়ে গেলে আম্মু আমাকে বললেন, তোর ডাক শুনে আমি দৌড়ে এসেছিলাম। এসে দেখি তুই মাটিতে শুয়ে আছিস। অন্যদিকে তোর ডাক শুনে মহল্লার মহিলারাও ছুটে আসে। সবার সামনেই তুই মাটিতে শুয়ে কি যেন বলছিলি। অন্য কোনো ভাষায় কথা বলছিলি যা আমরা কেউ বুঝতে পারছিলাম না। আমি তোর কাছে এসে তোকে তুলতে যাব, তখনই তুই হুট করে উঠে বসে পড়েছিস। আমি ভয়ে একটু দূরে চলে আসার পর তুই নখ দিয়ে মাটি খামচে যাচ্ছিলি এবং সবার সামনেই তুই মাটি খুঁড়ে মাটি খাওয়া শুরু করছিলি। তোর অবস্থা দেখে সবাই বুঝে গিয়েছিল তোর গায়ে জিন ভর করেছে। তাই আমরা দোয়া দুরুদ পড়তে শুরু করি, কিন্তু তুই আমাদের মুখে আল্লাহর কালাম শুনে রেগে গিয়েছিস এবং বসা থেকে উঠে ওপরে লাফ মেরেছিস আর ইচ্ছে করেই মাটিতে ধপাস করে পড়েছিলি। আমরা এসব দিকে ভয় পেয়ে যাই। তখন তুই মাটিতে পড়া অবস্থায় গম্ভীর স্বরে বলেছিলি, তোদের ছেলেকে এইভাবে মেরে ফেলবো, কেউ কোনো সূরা পড়বি না। তোর এমন কথা শুনে আমরা ভয় পেলেও রোকেয়া বেগম, আমাদের বাড়ির একজন বৃদ্ধ মহিলা, এসে তোকে ফু দিতে থাকে। আর কি যেন দোয়া পড়ে যাচ্ছিলেন তিনি। উনি অনেক দোয়া পারেন। তুই ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিলি। এরপর আমরা তোকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিই। আম্মুর মুখে পুরো কথা শুনে আমি এইবার আরো ভয় পেতে শুরু করি। এই জিন চায় কি? এই জিনের উদ্দেশ্য কি আমি জানি না। প্যারানর্মাল বিষয় নিয়ে অনেক জেনেছি পড়েছি, কিন্তু এইরকম কোনো ঘটনা বাস্তবে এইভাবে হয় তা আমি বিশ্বাস করতাম না। সত্যিই কি এমন অদ্ভুত আচরণ করছি আমি? অবিশ্বাস্য সব, কিন্তু বিশ্বাস না করে উপায় কি? সব তো আমার সাথেই হচ্ছিল। আম্মু আমার রুমে আগরবাতি জ্বালিয়ে দিয়ে বিছানার পাশে লোহার কিছু দণ্ড রেখে দেয়। লোহা জাতীয় ভাঙা অংশ কি নাকি জিন ভয় পায়। এরপর মা আমার পাশে বসে পবিত্র কোরআন শরীফ পড়ে যাচ্ছিলেন, যাতে খারাপ জিনিসটা আমার আশেপাশে আসতে না পারে। যেহেতু কোনো কবিরাজ আমাকে সুস্থ করতে আসছিলেন না, তাই মা আপাতত যা পারছেন তাই করছেন। এর ঠিক কিছুক্ষণ পর আমার আব্বু বাসায় আসেন। ওনার মুখে ভয়ের ছাপ। আব্বুকে দেখে আম্মু উঠে দাঁড়ান। আব্বুকে কি হয়েছিল জিজ্ঞেস করার পর তিনি বলেন, ইমাম সাহেবের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। উনি হাত পাও নাড়াতে পারছেন না, হসপিটালে ভর্তি আছেন। আমাকে ভাত দাও, বিকেলে দেখে আবার ইমাম সাহেবকে দেখে আসবো। আব্বুর কথা শুনে আম্মু কিছুটা মন খারাপ করেছেন বুঝলাম।
আমাদের জন্যই আজ ওনার এই অবস্থা। কিন্তু আমি এই সব কিছুর জন্য আমাকে দায়ী করে যাচ্ছি বারবার। আমার জন্য সবার এমন হচ্ছে, ইমাম সাহেব আমার জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার পরিবার আমার জন্যই হতাশায় ভুগছে। এইসব ভাবতে ভাবতে আমার চোখের কোণায় অশ্রুপাত হচ্ছিল। আমার এই অবস্থা দেখে আব্বু আমার পাশে এসে দাঁড়ান, আমাকে বলেন, তোর শ্বশুর বাড়িতে মনে হয় ব্যাপারটা জানানো উচিত। ওনাদের পরিচিত যদি কোনো লোক থাকে তবে তো চিকিৎসা করাতে পারবো। আব্বুর কথায় আমি আব্বুকে সেদিনও বললাম, না বাবা, তুমি জানোই তোমার বৌমা সব ভয় পায় অনেক, ওদের কিছু বলার দরকার নেই। কল দিলে বলো আমার জ্বর হয়েছে, তাই কারো সাথে তেমন কথা বলছি না। আমার কথায় আব্বু আবার আমাকে বললেন, এইটা কয়েকবার বলেছি, তোর স্ত্রী বিশ্বাস করতে চাচ্ছে না, সে বাড়িতে আসতে চায়। আমাকে বলল তাড়াতাড়ি তোকে নিয়ে যেতে। আব্বুর কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না করুক বিশ্বাস, আমার জন্য অলরেডি আপনারা অনেক ডিপ্রেশনে ভুগছেন, ওদের জানালে ওরাও চিন্তা করবে। হয়তো সুস্থ হয়ে ওর সাথে কথা বলবো, নয়তো মরে গেলে বলবেন মরে গেছি। কথাটা শুনে আব্বু বসা থেকে উঠে রান্নাঘরে চলে যান। কিছুটা রাগ হয়েছেন বুঝতে পারছি, কিন্তু আমি জানি আমার স্ত্রী এসব জিন ভূতকে কতটা ভয় পায়। সে শুনলে নিজে তো রাতে ঘুমোবেই না, সাথে আমার জন্য দিন রাত কান্না করে যাবে। এখন কিছুদিন আমার উপর রেগে থাকলে থাকুক, ওর সামনে গিয়ে দাঁড়ালে সব রাগ এমনিতেই মাটি হয়ে যাবে। ওই দিন আর তেমন কিছু হয়নি। সন্ধ্যার সময় আম্মু সহ আমাদের বাড়ির ওই বৃদ্ধ মহিলা আমার দুই পাশে দোয়া দরুদ পড়ে যাচ্ছিলেন। আম্মু আমাকে চা আর বিস্কিট এনে দিয়েছিলেন, আমি ওগুলোই খাচ্ছিলাম। তখনই হঠাৎ করে আমি বুঝতে পারি আমার ঘরের বাইরে কারো পায়ের শব্দ। আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমার জানালার পাশে বাইরে দেয়াল, ঘরের সামনের অংশে উঠোন, তাই সেখানে মানুষ আসবে যাবে, কিন্তু ঘরের পেছনে ময়লা আবর্জনা ফেলা হয়। সেখানে সচরাচর কুকুর বা বিড়াল ব্যতীত কোনো মানুষ যায় না, কিন্তু সেই স্থানে কারো হাঁটার শব্দ পেয়ে আমার মা জানালা খোলে আর বাইরে তাকিয়ে দেখে কেউ নেই। মা জানালা বন্ধ করতেই আবার কারো পায়ের শব্দ। এইবার আমরা বুঝে যাই এটা অন্য কিছু। এদিকে রোকেয়া চাচি আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করে দিয়েছেন। খেয়াল করছি বৃদ্ধ মহিলা যত জোরে কোরআনের আয়াত পড়ছেন, বাইরে হাঁটার শব্দটা তত জোরে জোরে আসছিল। দেখতে দেখতে পায়ের শব্দটা আমাদের ঘরের চালে শুরু হয়। চালের টিনে কেউ যেন দৌড়াদৌড়ি করছে, যেন এখনই চাল ভেঙে পড়বে। আমি উপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি চালে কোনো নড়াচড়া আছে কিনা, কিন্তু কারো দৌড়াদৌড়ির শব্দ স্পষ্ট আসছে, অথচ নড়াচড়াটা বোঝা যাচ্ছে না। এইভাবে প্রায় 2 মিনিট কেটে যাওয়ার পর সেই শব্দটা বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার আব্বু লাইট মারতে মারতে ঘরে প্রবেশ করছেন। আব্বু জানে না এতক্ষণ কি হচ্ছিল। আমরাও আব্বুকে এই ব্যাপারে কিছু বলিনি। আব্বু একটা কাগজ হাতে আমার রুমে আসেন এবং আমাকে বললেন, ইমাম সাহেব এখন মোটামুটি কথা বলতে পারছে। তিনি একটা ঠিকানা দিয়েছেন, একজন শক্তিশালী কবিরাজের ঠিকানা। উনি নাকি তোকে সুস্থ করতে পারবেন। আব্বুর কথাটা শেষ হতে না হতেই আমাদের ঘরের পেছনে অর্থাৎ জানালার বাইরে কেউ আমাদের টিনের চালে যেন জোরে একটা লাথি মেরেছে। আঘাতের শব্দ এত জোরে হয়েছিল যে আমরা ধরেই নিয়েছি টিন ভেঙে গেছে। সবাই ভয়ে কাঁপছিলাম। এদিকে রোকেয়া চাচি আর আম্মু আবার কিছু সূরা কালাম জোরে জোরে পড়তে শুরু করলেন। রাত 11টা কিংবা এদিক সেদিক হবে। সেদিন রাতটা পার করার অপেক্ষায় ছিলাম আমরা। সকাল সকাল কবিরাজের ঠিকানায় যাওয়ার প্ল্যান। আম্মু ভাত এনে দেয় আমার রুমে। আমি আর আব্বু ভাত খেতে বসেছিলাম। সেই মুহূর্তে আমার পাশে সূরা পড়া সেই বৃদ্ধ মহিলার চিৎকার ভেসে ওঠে। উনি আব্বু আসার কিছুক্ষণ পরেই এশার নামাজ পড়তে ঘরে গিয়েছিলেন, আর আসেননি। এখন রাত 11টায় ওনার চিৎকার শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি ততক্ষণে আইডিয়া করে নিয়েছিলাম বদ জিনটা নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি করেছে। সামনে ভাতের প্লেট রেখে আমরা সবাই দৌড়ে যাই রোকেয়া বেগমের বাসায়। আমিও কোনো দিক
তখন ভাবনা না করে দৌড়ে গিয়েছিলাম। এদিকে আমার আগে অন্য ঘরের প্রতিবেশীরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। আমি সেই মহিলার ঘরে প্রবেশ করার আগে শুনতে পাই অন্য মহিলাদের চিৎকার, অর্থাৎ যারা আমার আগে বুড়ির বাসায় ঢুকেছিল সবাই চিৎকার করছে। আমি শুনে সবাইকে ঠেলে ভেতরে প্রবেশ করি। আর যা দেখি তা আমি কল্পনাও করতে পারি না। আমার শিঁড় দ্বারা দিয়ে একটা কাঁপুনি বয়ে যায়। আমি দেখি রোকেয়া বেগমের পা বাঁকা হয়ে ঘুরে ওনার পেটের কাছে চলে এসেছে, ওনার হাত পা বাঁকা হয়ে ঘাড় ঘুরে আবার সামনে চলে এসেছে। চোখ দুটি থেকে ওনার রক্ত ঝরছিল, অর্থাৎ ওনাকে পুরো বলের মতো গোল বানিয়ে মাটিতে ফেলে রাখা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি জীবিত। এত আঘাতের পরও উনি মারা যাননি। গলা দিয়ে এখনো গোঙানির শব্দ ভেসে আসছে। আমরা বুঝতে পারছিলাম উনি কতটা কষ্ট সহ্য করে যাচ্ছেন। আমি সহ বাড়ির কিছু ছেলে মেয়ে মহিলা তাকে সোজা করার চেষ্টা করি, কিন্তু ওনার হাত পা এমন ভাবে বাঁকা করা হয়েছে যা সোজা করার মতো শক্তি আমাদের গায়ে নেই। লোহার মতো শক্ত ছিলেন উনি। বাড়ির মহিলারা দোয়া দুরুদ পড়তে শুরু করেন। ততক্ষণে কে যেন আমাদের মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসেন। উনি এসে আমাদের সরতে বলেন। আমরা সবাই সরে দাঁড়াই। ওনার উপস্থিতিতে একটা সুগন্ধ ছড়িয়ে যায় ঘরে। এরপর মুয়াজ্জিন সাহেব কিছু সূরা কালাম পড়ে বৃদ্ধ মহিলার গায়ে ফু দেন। এইভাবে কিছুক্ষণ যাবার পর অলৌকিকভাবে আমাদের সামনেই ওনার হাত পা সোজা হয়ে যায়। আমরা সবাই অবাক হয়ে যাই। যেখানে আমরা এত শক্তি খরচ করেও বুড়িকে সোজা করতে পারি, সেখানে আল্লাহর কালামে ওনার হাত পা কত সহজেই সোজা হয়ে যায়। যদিও আল্লাহ সর্বশক্তিমান, মুয়াজ্জিন সাহেবের দোয়া সঠিক ছিল বলেই উনি সুস্থ হয়েছেন, কিন্তু মহিলার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। উনি পুরোপুরি দুর্বল হয়ে গোঙানির শব্দ ছেড়ে যাচ্ছিলেন। এদিকে হুজুর আমাদের সবার উদ্দেশ্যে বলেন, এই বাড়িতে যে বদজিন আছে সে আমাদের ইমাম সাহেবকেও আঘাত করেছে। রোকেয়া বেগমকে সুস্থ করেছি, এতে হয়তো আমার উপরেও বিপদ আসবে। রিয়াজ ভাই, আপনি ইমাম সাহেবের দেয়া ঠিকানায় খুব দ্রুত যাবার ব্যবস্থা করুন। এইভাবে চলতে থাকলে বাড়ির সবাই ক্ষতিগ্রস্ত হবে। কথাগুলো বলে মুয়াজ্জিন সাহেব কিছু পানি পড়া দিয়ে চলে যান এবং যাবার আগে বলেছিলেন, রোকেয়া বেগম যখনই পানি চাইবে তখনই ওনাকে এই পানি পান করাবেন। মুয়াজ্জিন সাহেবের কথায় বুড়ির মেয়েরা বুড়ির পাশে সেই পানির বোতল নিয়ে বসে। কিন্তু অন্যদিকে খেয়াল করেছি সবাই আমার দিকে কেমন যেন চাহনিতে তাকাচ্ছিল। তাদের দৃষ্টি এমন ইঙ্গিত দিচ্ছে সবাই আমার উপরে রাগান্বিত। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আমাকে সবকিছুর জন্য দায়ী করছেন ওনারা। ভাবনার মাঝে এটি বাস্তবে রূপান্তরিত হয়। আমাদের বাড়ির একজন মুরব্বী জাহাঙ্গীর সাহেব, উনি সবার সামনে বলে ওঠেন, সবাই উঠে আসুন, কথা আছে। কথাটা বলে উনি উঠোনে চলে যান। বলে রাখি, আমাদের বাড়িতে যত ঘর আছে সব গোল চক্করের মতো, অর্থাৎ মাঝখানে একটা উঠোন এবং উঠোন ঘিরে সবার ঘর। উঠোনের মাঝে জাহাঙ্গীর সাহেব গেলে কেউ কেউ চেয়ার এনে দেয়। উনি চেয়ারে বসলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। মুরব্বী সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বললেন, রিয়াজ, তোমার জন্য বাড়িতে এই বদ জিন প্রবেশ করেছে। তোমার সাথে এসেছে সে। তোমার জন্য বাড়ির সবার ক্ষতি করতে পারছে। আমরা চাই না তোমার জন্য আর কারো ক্ষতি হোক। রোকেয়া বেগমকে সেই বদ জিন কিভাবে আঘাত করেছে তা নিজের চোখেই দেখেছ। আমি সবার পক্ষ থেকে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি সুস্থ না হওয়া অবধি আপাতত কোনো আত্মীয়র বাসায় যাও। সুস্থ হবার পর আবার ফিরে এসো। তোমাকে নিয়ে এখন আমাদের সবার মনে ভয়ের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। যদিও একদিকে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু আমার তো দোষ নেই এখানে। আমি অসহায়। আমি করিনি সে জিনের কোনো ক্ষতি, আর আমি জানি না কেন সে আমার পিছু নিল। ভাবনার মাঝে আমার চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে। এদিকে নীরবতা ভেঙে আমার আব্বু বলে ওঠেন, জাহাঙ্গীর সাহেব, কাল সকালেই আমরা রিয়াজকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। রাতটা রিয়াজ বাসায় থাকুক। যদি কাল কোনো সমাধান না হয় তবে রিয়াজ তার বোনের বাড়িতে চলে যাবে, আমি কথা দিচ্ছি। আব্বুর কথা শুনে জাহাঙ্গীর সাহেব কেমন যেন রেগে গেলেন। উনি এবার কড়া শব্দে বলে ওঠেন, আপনারা কি আমাদের মারতে চান নাকি? এখানে আপনার ছেলের জন্য আমরা সবাই বিপদে আছি। আমাদের জন্য তো আপনাদের ভাবনা করা উচিত।
জাহাঙ্গীর সাহেব কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা গাছের ডাল উড়ে এসে জাহাঙ্গীর সাহেবের গায়ে পড়ে। জাহাঙ্গীর সাহেব সেই ডালের আঘাতে চেয়ার থেকে নিচে পড়ে যান, যা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। এদিকে তখনই বাড়িতে কারেন্ট চলে গেছে। সবাই তাড়াহুড়ো করে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে দেখে জাহাঙ্গীর সাহেবের হাত পা সেই বুড়ির মতো বাঁকা হয়ে আছে এবং চোখ থেকে তার রক্ত ঝরছিল। বুড়ির মতো উনিও গোঙানির শব্দ করে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে হঠাৎ মহিলারা চিৎকার দিয়ে দৌড়ে পালাতে শুরু করেন। সবার মুখে শোনা যাচ্ছিল, জিন আসছে, জিন আসছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘর ছেড়ে চলে যায়। এদিকে আমি সহ কয়েকজন জাহাঙ্গীর সাহেবকে ধরতে যাই, কিন্তু হাত পা বাঁকা হয়ে যাওয়ায় উনি বুড়ির মতো গোল হয়ে গেছেন। কোন রকমে ওনাকে কোলে তুলে আমরা ওনার ঘরে নিয়ে যাই। জাহাঙ্গীর সাহেবকে বিছানায় রাখতেই জাহাঙ্গীর সাহেবের বড় ছেলে মুয়াজ্জিনকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এদিকে জাহাঙ্গীর সাহেবের ছোট ছেলে, অর্থাৎ যে বয়সে আমার থেকেও ছোট, সে দৌড়ে এসে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে যায় এবং আমাকে রাগান্বিত কণ্ঠে বলে, তোর জন্য আমার বাবার আজকে এই অবস্থা, তোকে আজ আমি মেরেই ফেলব। কথাটা বলে যখন আবার আমার গায়ে হাত তুলতে আসবে, তখনই আমাদের সামনে অলৌকিকভাবে তার হাত অবশ হয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের ছেলে তার হাত ধরে জোরে একটা চিৎকার দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে। আমি এসব দেখে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু চোখের সামনে ছেলেটার চটপট এই অবস্থা দেখে তাকে ধরতে চাই আর মাটি থেকে তুলে চেয়ারে বসাই। এরপর আমি সবার উদ্দেশ্যেই বলি, আমাকে কেউ সুস্থ করতে এলে তার ক্ষতি হচ্ছে, আবার আমাকে আঘাত করতে এলেও ক্ষতি হচ্ছে। সব দোষ আমার। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার কথা শুনে আব্বু রেগে গিয়ে বলল, তুই কোথাও যাবি না। তোকে নিয়ে যে কথা বলে তার ক্ষতি হচ্ছে, কিন্তু অন্যদের তো কিছু হচ্ছে না। তোর দরকার নেই কিছু করার। আমাদের সমস্যা আমরা দেখব। আমাদের মাঝে কেউ না আসলে না আসবে। আব্বুর কথায় অন্য সবাই একমত প্রকাশ করলেন, তাই তো, কেউ না আসলেই হয়। এই সব তর্কের মাঝে আমাদের মুয়াজ্জিন সাহেব বাসায় আসলেন। উনি জাহাঙ্গীর সাহেবকে দেখে ভয় পেয়ে যান আর বলেন, এ কি, ওনার এই অবস্থা কিভাবে হলো? ইস, কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওনাকে। আমি ওনাকে সুস্থ করতে পারবো না, অমন শক্তি আমার নেই। হুজুরের কথা শুনে আমরা বেশ অবাক হই। আমার আব্বু হুজুরকে বললেন, মাত্র রোকেয়া বেগমকে আপনি সুস্থ করেছেন, ওইভাবে করুন না, দেখুন উনি কত কষ্ট পাচ্ছেন। আব্বুর কথা শুনে হুজুর অবাক হয়ে যান আর আব্বুকে উদ্দেশ্য করে বলেন, আমি সুস্থ করেছি মানে? আমি তো আপনাদের বাড়িতে মাত্র এসেছি, আর রোকেয়া বেগমের কি হয়েছে? হুজুরের কথা শুনে আমরা হতবাক। সবাই মোটামুটি বুঝে যাই মসজিদের মুয়াজ্জিন রূপ ধারণ করে তখন অন্য কেউ এসেছিল। তিনি আর যাই হোক মুয়াজ্জিন না। কিন্তু প্রথমবার হুজুরকে ডেকে এনেছিল রাকিব। আব্বু রাকিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, তুই হুজুরকে কোথা থেকে ডেকে নিয়ে এসেছিলি? আমি মসজিদের সামনে গিয়ে দেখি হুজুর আমাদের বাড়ির দিকে আসছেন। পরে আমি হুজুরকে রোকেয়া চাচির কথা বললে উনি দৌড়ে আসেন। এইবার আমরা নিশ্চিত হই ওটা মুয়াজ্জিন সাহেব ছিলেন না। তখন মুয়াজ্জিনের উপস্থিতিতে কেন এত সুগন্ধি ছড়িয়েছিল বুঝতে আর অসুবিধা হয় না। আমাদের সবার কথা শুনে মুয়াজ্জিন সাহেব ব্যাপারটা বুঝে যান এবং তিনি বলেন, জাহাঙ্গীর সাহেবকে রুমে একা রেখে সবাই বেরিয়ে যান। মুয়াজ্জিন সাহেবের কথায় সবাই সেটাই করে। আমরা সবাই উঠোনে চলে আসি। এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বললেন, এইসব ভূত প্রেত সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু আমার চেহারা নিয়ে যে এসেছে সে কে আমি জানি না। যদি সে রোকেয়া বেগমকে সুস্থ করে থাকেন তবে জাহাঙ্গীর সাহেবকেও করবেন। আমরা কিছুক্ষণ পর রুমে আসব, দেখি আমার ধারণা ঠিক হয় কিনা। মুয়াজ্জিন সাহেবের কথায় আমরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকি। আমি সবার পেছনে একটা কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। বুক ফেটে আমার কান্না আসছিল। কি হচ্ছে আমার সাথে? 4 ঘন্টার পথ আমি 4 দিন কিভাবে পার করেছি, ওটা নিয়ে আমার মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। হয়তো ওই 4 দিন আমাকে কেউ কোথাও নিয়ে গিয়েছিল, জানি না, কিন্তু আমার মনে ওই 4 দিন আর ভিখারিকে নিয়ে নানা প্রকার প্রশ্ন জেগেছে। কেন হচ্ছে এসব আমার সাথে? এর রহস্য কি? আমি জানি না, কিচ্ছু জানি না।
এসব ভাবনা করে যাচ্ছে রিয়াজ। সেই মুহূর্তে বাড়ির ওপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে যায়। মনে হচ্ছিল বাতাসটি শুধু রিয়াজের বাড়ির ওপর দিয়েই বয়ে যাচ্ছে, অন্য কোথাও সে বাতাসের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কারণ বাড়ির বাইরে থাকা গাছগুলো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই বাতাসের ভাব দেখে বুঝে গেছে জিন উপস্থিত হয়েছে। বাতাসটি যেন সোজা জাহাঙ্গীর সাহেবের বাসার ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ সবাই বাসার বাইরে অপেক্ষা করে। এরপর কিছু না ভেবে সবাই তাড়াহুড়ো করে দৌড়ে যায় জাহাঙ্গীর সাহেবের রুমের দিকে। জাহাঙ্গীর সাহেবের রুমে গিয়ে সবাই খেয়াল করে জাহাঙ্গীর সাহেব বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। আর কারো বুঝতে বাকি রইল না জিন জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন। এখন সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এটা কোনো ভালো জিন। আবার অনেকে সন্দেহ করে যাচ্ছে সেই খারাপ জিনটাই জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে